আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে এলাম গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে। আমি অপরাজিতা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন গল্প। আজ পড়ছি রমাপদ চৌধুরীর লেখা বসবার ঘর। কোথায় যেন গিয়েছিল হিমু। হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। রেখাকে দেখেই দম নেবার চেষ্টা করে হাসতে হাসতে বলল, ছোট বৌদি, কেলেঙ্কারিয়াস ব্যাপার। কি হলো আবার? রেখার মুখে তখনও আতঙ্ক ছিল না, বরং কৌতুকের ছিটে লেগেছিল হাসিতে। হিমু কিছু একটা করে এসেছে হয়তো। 2 টাকার নোটটা কোথাও ফেলে দিয়েছে, কিংবা ভাঙানি পয়সা ফেরত নিতে ভুলে গেছে। হিমু তখনও হাঁপাচ্ছে। কোনো রকমে বলল, অবনীবাবুকে দেখলাম। বাস থেকে নামলেন, সঙ্গে বোধহয় অবনীবাবুর বউ। বলে আমার দিকে তাকালো হিমু। আমি রেখার মুখের দিকে। রেখার চোখ বলল, বোঝো এবার। তারপরই ব্যাপারটার গুরুত্ব বুঝে ওর মুখ ফ্যাকাশে হলো, চোখ গোলগোলো হয়ে গেল। রীতিমতো আতঙ্ক তার চোখে মুখে। হিমু তখনও হাসছে। দেখেই বাস থেকে নামলেন, আর আমি ছুটতে ছুটতে, এই দেখো দেখো, স্যান্ডেল ছিঁড়ে গেছে। রেখা চট করে একবার ঝুল বারান্দা থেকে উকি দিয়ে দেখে এলো অবনীবাবুরা এসে পড়লেন কিনা। আমার তখন এত আক্ষেপ হচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। সেদিন অবনীবাবুদের পাড়া দিয়ে যেতে কি যে খেয়াল হলো, কেন যে ঢু মারলাম ওর বাড়িতে। অবনীবাবুর স্ত্রী খুব মিশুক লোক। আলাপ হতেই বললেন, স্ত্রীকে নিয়ে আসবেন একদিন। আমি দিব্যি ঘাড় নেড়ে সায় দিয়ে ভাবলাম, যাক, রেহাই পাওয়া গেল। কিন্তু অবনীবাবু বলে বসলেন, আহা, প্রথমে একবার তুমি গিয়ে না বলে এলে তিনি আসবেন কেন? সে কথাটা রেখাকে আর বলিনি। ভেবেছিলাম অবনীবাবুরা সত্যি কি আর আসবেন? তাছাড়া শুনলে রেখাও তো চটে যেত। এলে কোথায় বসতে দেবে শুনি? অবনীবাবু একা হলেও কথা ছিল। মেয়েদের তো জানো না, সব খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দেখা চাই। এখন আর সেসব কথা বলার সময়ও নেই তার। রাস্তার মোড়ে লাল আলোটা হলুদ থেকে সবুজ হয়ে গেলেই যেন তাড়াহুড়ো পড়ে যায় সমস্ত বাড়িটার। এখন তেমনই অবস্থা। পলকের মধ্যে খবরটা মেজ বৌদির কাছে, কুমকুমের কাছে, ছোটদের কাছে পৌঁছে দিয়ে এসে ও তখন আলমারির সামনে চাবির গোছা নিয়ে দাঁড়িয়েছে। আলমারি খুলে সবে মণিপুরি বেড কভারটা বের করেছে, মেজ বৌদি এসে বলল, ছোট, ধোয়ানো চাদর আছে? আর একটা সাদা চাদর বের করে দিল রেখা, আর মেজ বৌদি সেটা হাতে নিয়ে কুমকুমকে ডাকতেই সে শুরুত করে বেরিয়ে গেল। বলতে বলতে গেল, ইস, আমাকে বুঝি শাড়িটা বদলাতে হবে না? রেখা ততক্ষণে বিছানার উপর বেড কভারটা বিছিয়ে ফেলেছে। আলনার কাপড়গুলো দ্রুত হাতে গুছিয়ে রাখছে। এমন প্রায়ই হয়, কেউ এসে পড়লে বা এসে পড়েছে শুনেই দুধটার ছোটাছুটি শুরু হয়ে যায়। 2-4 মিনিটে এলোমেলো নোংরা ঘর কখানা যতখানি সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। কাজের সময় কেন যে আসে, কাজের ফাঁকেই বিড়বিড় করল রেখা। কেউ এলেই আজকাল খুব চটে যায় সে। অথচ আগে প্রায় বলতো, কি বাড়ি বাবা তোমাদের, কেউ বেড়াতেও আসে না। অলোক আমার স্কুলের বন্ধু, একসঙ্গে আমরা পড়তাম। হঠাৎ একদিন 15 বছর পরে বাসে দেখা হয়ে গেল আমাদের। চিনতে পেরে চলন্ত বাসেই জড়িয়ে ধরল, চল, তোকে আমার বাড়ি আজ যেতেই হবে। আমি যত বলি, হবে হবে, আর একদিন গেলেই হবে, তবু শোনে কি। শেষের ঠিকানা লিখে নিল, বলল, না এলে দেখিস, বউকে নিয়ে একদিন গিয়ে হাজির হব কিন্তু। রেখাকে এসে বললাম, জানো, আজ এক স্কুলের বন্ধু অলোক। রেখা সব শুনে বলল, না গিয়ে ভালোই করেছ, গেলেই তো আসার কথা বলতে হতো। কিন্তু ও যে বলেছে না গেলে নিজেই এসে হাজির হবে বউকে নিয়ে। আমি হাসতে হাসতে বললাম বটে, কিন্তু ভয় আমারও। ও তো জানে আমি চাকরি করছি, ভালো উন্নতি হয়েছে, এসে ঘরখানা যদি দেখে।
সত্যি বসবার কোনো ঘর নেই, না হলে চলেও না, রেখা মাঝে মাঝে বলে। কিন্তু উপায় কি? এত ইচ্ছে হয় এই একঘেয়েমি ছেড়ে মাঝে সাঝে এর ওর বাড়ি বেড়াতে যাই। ইচ্ছে হয় তারাও মাঝে মাঝে বেড়াতে আসুক, দুদণ্ড বসে গল্প করি। কিন্তু না, আমাদের কোনো বসবার ঘর নেই। নেই বলেই দিনে দিনে মানুষগুলোকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, দূরে সরেও আসছি, নিজেরা একাও হয়ে যাচ্ছি। ছি ছি, মালপত্রে ঠাসা এই নোংরা ঘরে কাউকে এনে বসানো যায়? এই আলখামারির বন্ধ হওয়া অন্ধকূপে? ওহ, সেদিন কি ভয় পেয়েছিলাম! আলনা গুছিয়ে বিছানার চাদর বদলে রেখা কুমকুম ওরা শাড়ি পাল্টে মেঝেতে তাড়াতাড়ি ঝাঁটা বুলিয়ে অপেক্ষা করে রইল। কিন্তু অবনীবাবুরা এলেন না। হিমুর কাণ্ড কাকে দেখতে কাকে দেখেছে, কিংবা অবনীবাবুই হয়তো অন্য কারো বাড়ি গেছেন, বাস থেকে নামতে দেখেও ভেবেছে এদিকেই আসছেন। সেদিন খুব হাসাহাসি হয়েছিল হিমুকে নিয়ে। তখন অস্বস্তি কেটে গেছে, অবনীবাবু আসতে পারেন এমন ভয়ও নেই, তাই প্রাণ খুলে হাসতে পেরেছিলাম হিমুকে ঠাট্টা করে। কুমকুম তবু ঠোঁট ঝুলিয়ে বলেছিল, আমাদের বাড়িটা কি রে ছোটদা, একটা ড্রয়িং রুমও নেই? বাইরের লোক এলে তাকে বসতে দেবার জন্য এক টুকরো বারান্দা থাকলেও কথা ছিল, তাও নেই। না, আমাদের আসলেই কোনো বসবার জায়গা নেই। কিন্তু মেজদা বড় মেজাজি রসিক মানুষ, কুমকুমের অভিযোগ শুনে খেঁকানি দিয়ে উঠলেন, কি নেই? তারপর কুমকুমের আদরে আদরে গলাটার নকল করে ভেঙচি কাটলেন, ড্রয়িং রুম? টুল রুম নেই, তার আবার ড্রয়িং রুম? টুল রুম কি মেজদা? কুমকুম বুঝতে না পেরে জিজ্ঞেস করল। টুল রুম বুঝলি না? বসবার জন্য দু একটা টুল রাখার মতো ঘর। মেজদা নিজের রসিকতায় নিজেই হাসতে লাগলেন। 8 বছরের টুটু মিশনারি স্কুলে পড়ে, ও মাস্টারি করতে ছাড়ল না। ঠান্ডা গম্ভীর গলায় বলল, ড্রয়িং রুম না রে দিদি, আজকাল সিটিং রুম বলে। তুই থাম তো! কুমকুমের ভুল ইংরেজি উচ্চারণ ধরে কিন্তু ও কথায় কথায়, তাই ধমক দিয়ে থামিয়ে দিল কুমকুম। এদিকে মেজ বৌদি কোন ফাঁকে এসে ঢুকেছেন কেউ লক্ষ্য করেনি। বললেন, তোমার আবার ড্রয়িং রুমের দরকার পড়লো কেন শুনি? পাত্রপক্ষ যখন মেয়ে দেখতে আসবে তখন এই ঘরে বসতে দিলেই হবে, তোমার অত দুশ্চিন্তা বইতে হবে না। কুমকুম না কুচু করল। হুম, বইয়ে গেছে গান্ধীর মতো গালে হাত দিয়ে বসতে, আমি বিয়েই করব না। মেজদাটার পড়াশোনা বেশি এগোয়নি, 42 বন্দে মাতরম করে জেলে গিয়েছিল, এখন ছোট্ট একটা চিনেমাটির কারখানা চালায়। মেজদা হেসে বলল, গান্ধীর সে ছবি তোরা দেখেছিস? তোরা তো ভাবিস গান্ধী বলে কেউ ছিল না। আমি বললাম, পাগল হয়েছ মেজদা, সে ছবি কোথায় দেখবে, ও নির্ঘাত কোনো বইয়ে। কুমকুম কিন্তু আবার ড্রয়িং রুমেই ফিরে এলো। তোমরা বুঝবে না। নাকের ডগা থেকে চিবুক অবধি এমন একটা ঘেন্না ঝরিয়ে দিল কুমকুম যে আমরা হেসেই ফেললাম। ও আরো চটে গেল, চোখ কান্না কান্না। জানো, কলেজের সবাই আমাকে আনসোশ্যাল বলে, কারো বাড়ি যাই না, কাউকে আসতেও বলি না। শুধু সুধা আর নন্দিতা, ওরা তো ছোট থেকে দেখছে। মেজবৌদি বুঝতে পারেননি, পান চিবুতে চিবুতে বললেন, গেলেই পারো তাদের বাড়ি, কার শাসনই বা তুমি মানো? কুমকুম হাসল। বসবে কোথায় তারা? যখন আসবে তারা এসে বসবে কোথায়? এই ঘরে কাউকে আনা যায়? টুটু ভারী কি চালে বলে উঠল, ঠিক বলেছিস দিদি, স্কুলের বাস থেকে একদিন উমাশঙ্কর প্যাটেল নামতে চাইল, আমার এত লজ্জা করছিল। রাগে আমার কান ঝাঁঝা করে উঠল। ছেলেটার পাকামি দেখলে, ওর ওই 8 বছরে 48-এর ভান দেখলে, অ্যাংলো ইন্ডিয়ান স্কুলগুলোর উপর রাগে আমার সারা শরীর জ্বলে যায়। ওহ, কি লাট সাহেব রে! বসার ঘর নেই বলে ওর লজ্জা। ড্রয়িং রুমওয়ালা বাড়ি ভাড়া নিলে যে তোকে কর্পোরেশন স্কুলে পড়তে হবে তা জানিস? একটা ধমক দিতে যাচ্ছিলামই আর কি।
কুমকুম তার আগেই হেসে উঠেছে। আমি বাবা কারো জন্মদিনে যাই না সেজন্য। বাড়িটার দিকে তাকালে আমার নিজেরও গা রিরি করে। কুমকুমকে দোষ দেব কি? ঘর তো নয়, এক একখানা গোডাউন। কাঠের বেঞ্চির উপর সারি সারি তোরং, একটার পর একটা। ওপাশে লেপ তোষক স্তূপীকৃত করা আছে। খাট আলমারি, খাটের নিচ থেকে বিয়ের সময় পাওয়া গামলা, কলসি, হাঁড়ি ইত্যাদি উকি দিচ্ছে। ওপাশে আলনা, যেটুকু দেয়াল দেখা যাবার কথা তাও 17টা ক্যালেন্ডারে চালচিত্তির হয়ে আছে। যাচ্ছে তাই, জাস্ট যাচ্ছে তাই। বাবা অবশ্য এখন রিটায়ার করেছেন, কিন্তু সেই অসুখের সময় বাবার আপিসের হালদার সাহেব দেখা করতে এলেন। বাবা তো এখানেই নিয়ে আয় বলে খালাস। আমার যে কি অস্বস্তি হচ্ছিল! মা আবার শাড়ির পাট জুড়ে জুড়ে ট্রাঙ্কের ঢাকা বানিয়েছে। এত সেকেলে লাগে! এমন একটা আতঙ্ক নিয়ে কি বাস করা যায়? ভেবেছিলাম অলোক হয়তো ভুলে গেছে, আর আসবেও না। অবনীবাবু মুখে যাই বলুন, সত্যি কি কেউ যেচে নিজে নিজে আসতে পারে? কিন্তু সেদিন হঠাৎ অলোক আপিসে এসে হাজির। হেসে বলল, কি রে, গেলি না তো? আমি বিস্মিত হয়ে বললাম, আপিসের খবর পেলি কোত্থেকে? বা, সেদিন তো বললি টেলিফোন ডিরেক্টরি দেখে। তারপর একটু থেমে বলল, বউয়ের কাছে প্রেস্টিজ আর রইল না রে। এত গল্প করেছি এতদিন, তারপর সেদিন বললাম দেখা হয়েছে, আসবে বলেছে। বললাম, সময় পাই না, যাব যাব। আর গিয়েছিস? উমা প্রত্যেক রবিবার বলে, কই গো, তোমার সেই বন্ধু তো এলো না। অলোকের মুখ দেখে মনে হলো ও ভেবেছে আমি ওকে ভুলে গেছি, কিংবা ওকে তাচ্ছিল্য করছি। আমি চা নিয়ে হাসতে হাসতে বললাম, ঠিক আছে, এই সপ্তাহে যাব। মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললাম। অলোক অলোকিত। সেই ছোটবেলায় কত বন্ধু ছিল। একটা দিন দেখা না হলে মন খারাপ হতো, রাত্রে ঘুম হতো না, যার যত সমস্যা একজন আরেকজনকে না বলে শান্তিই ছিল না। আর সেই প্রেমপত্র লেখা মনে পড়তেই হেসে ফেললাম। স্বর্ণর খবর কি রে? অলোক লজ্জা পেল, বলল, কি জানি, ওর তো সেই আসানসোলে বিয়ে হয়েছিল, তারপর। ফার্স্ট ইয়ারই তখন পড়ি দুজন। স্বর্ণর সঙ্গে ভালোবাসাবাসি হয়েছিল অলোকের, কিন্তু বেচারা বাংলায় ভীষণ কাঁচা ছিল, আর কি বিশ্রী হাতের লেখা। ফলে অলোকের নাম দিয়ে আমাকেই প্রেমপত্র লিখতে হতো। কত সলা পরামর্শ করে সুন্দর সুন্দর চিঠি লিখে দিতাম, আর উত্তর পেলেই সে এসে হাজির হতো। আমি বলতাম, স্বর্ণ দেখিস, শেষে আমারই প্রেমে পড়ে যাবে, যদি জানে আমার লেখা। কখনো কখনো ভয়ও দেখাতাম বিভিন্ন কথা বলে। ওর তখন হাতের লেখা বদলানোর উপায়ও নেই, অথচ আমার কথা শুনে ওর খুব খারাপ লাগতো, যেন সত্যি সত্যি আমি স্বর্ণর প্রেমে পড়ে যাচ্ছি, বা আমার প্রেমে স্বর্ণ। তখন তো জানতাম না, যাকে ভালোবাসা যায় মানুষ তাকে ভিতরে ভিতরে শ্রদ্ধাও করে। সে সব কথা মনে পড়তেই বললাম, তোর বউকে কিন্তু সব বলে দেব। অলোক হাহা করে হেসে উঠল, আরে আমি তো সব বলেছি, তুই চিঠি লিখে দিতিস তাও। তাই তো বলে তোকে একদিন। আমি কথা দিলাম। অলোক বিশ্বাস করে চলে গেল। কিন্তু আমার ভীষণ খারাপ লাগলো। রেখাও সব শুনে সন্তুষ্ট হয়ে উঠল। যেতে হয় তুমি একা যাও, আর ভালো মানুষ সেজে তাদের আসতে বলো না আবার যেন। আচ্ছা, কারো বাড়ি গিয়ে তাকে আসতে না বললে চলে? আর ইচ্ছেও তো হয়। এত যে একা একা লাগে, সন্ধ্যের পর কোথায় যাব খুঁজে পাই না। ছুটির দিনগুলো এত বিস্বাদ হয়ে ওঠে, কোথাও গিয়ে গল্পগুজব করে মশগুল হয়ে যেতেও তো স্বাদ হয় না। শুধু একটা বসবার ঘরের অভাবে ক্রমশ যেন নিজেদের গুটিয়ে ফেলছি, সকলকে দূরে সরিয়ে দিয়ে খোলসের মধ্যে ঢুকে পড়তে চাইছি। মনে প্রাণে যেটা ইচ্ছে হয় সেটাই এখন একটা আতঙ্ক। মনে হয় যাদের বেশ একটা সুন্দর সাজানো গোছানো বসবার ঘর আছে, তাদের মতো সুখী আর কেউ নেই। অনেক আগে বিজ্ঞাপন দেখে টিউশনের জন্য দরখাস্ত করেছিলাম। পরাশর রোডের সেই বাড়িটা,
যেন চোখে লেগে আছে। জানালায় কি সুন্দর পর্দা, দেওয়ালে হালকা সবুজ রং, আর বসবার ঘরখানা, আহ! থালার মতো বড় একটা ঘষা কাচের শেড, আলোটা ঠিক সাদা মেঘ ঢাকা জ্যোৎস্নার মতো। মেঝেতে কি নরম কার্পেট, জুতো পরে ঢুকবো না খুলে রেখে ভেবে পাইনি। আর সোফা সেট, কি নরম গদি, কি চমৎকার ফিকে রঙের ঢাকনি। বহুদিন অবধি অমন একটা ড্রয়িং রুম আমার স্বপ্ন ছিল। ভাবতাম মাইনেটা যদি বাড়ে, নতুন বাড়ি ভাড়া নিয়ে একখানা বসবার ঘর সাজাবো মনের মতো করে, তখন আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাউকেই ভয় পাবো না। ভয় পাবো না বললেই তো আর ভয় দূরে সরে থাকবে না। রবিবার বিকেলে ঘুম থেকে উঠে সবে চায়ের কাপে চুমুক দিয়েছি। ইস, চায়ের কাপটাও কি বাজে! দোকানের শোকেসে সেদিন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখলাম। কুমকুম এসে বলল, ছোটদা, কে এসেছে তোমার কাছে, সঙ্গে মেয়ে ছেলে। চাটা নিমেষে আরো বিস্বাদ লাগল। কে এলো? অবনীবাবু? অলোক? বা রেখাদের সম্পর্কের কেউ? তাড়াতাড়ি না গিয়েও উপায় নেই, নিশ্চয়ই দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুটু হিমু পড়তে বসেছে, মাস্টার এসেছে তাদের, সেখানেও যে বসতে বলবো তার উপায় নেই। রেখাই বা গেল কোথায়? গিয়ে দেখি অলোক, সঙ্গে বউ। অলোক বলল, বলেছিলাম না, না গেলে নিজেই আসবো, বলে হাসল ও। পরিচয় করালো, এই উমা। বাহ, বেশ ছিপছিপে চেহারা, মিষ্টি মিষ্টি মুখ, রংটা একটু চাপা, চাপা বলেই ভালো লাগছে। উমা হাসি হাসি মুখে বলল, পর্বত যখন মোহাম্মদের কাছে যাবে না তখন তো। ভিতরে ভিতরে তখন অস্বস্ত বোধ করছি। আমার হাসিটাও কেমন নকল নকল ঠেকলো নিজের কাছেই। মন খুলে কথা বলতেও পারছি না, কিন্তু এভাবে আর দাঁড় করিয়েও তো রাখা যায় না। বললাম, চলুন, চল চল, ভিতরে চল। ঘরের ভিতরে নিয়ে এসে ভাঙা চেয়ারটা টেনে দিলাম অলোককে। উমা খাটের পাশে বসল। রেখা এলো, কুমকুম এলো। অলোক দেখে বলল, কুমকুম এত বড় হয়ে গেছে! বাগেরহাটে থাকতে মনে আছে, ওকে হ্রদ দেখাতে নিয়ে গেছিলাম কোলে করে। কুমকুম হাসল বোকার মতো, ও তো চিনতে পারছে না। আর আমি ভাবলাম, বাগেরহাটের সেই বাড়ি, সেই বাগান। অলোক আর উমা এই ঘরখানা দেখে কি ভাবছে কে জানে। অস্বস্তি কিংবা ঘরদোরের লজ্জায় রেখাও ওদের সঙ্গে ভালো করে আলাপ করতে পারল না। বাবাকে প্রণাম করে মেজদার সঙ্গে মেজবৌদির সঙ্গে গল্প করে অলোক চলে গেল। বারবার বলে গেল, যাস কিন্তু একদিন। ওরা চলে যাওয়ার পর কি যে স্বস্তি, হাঁপ ছেড়ে বাঁচলাম। ওরা কি ভাবলো কি জানি। একসময় তাই অনুশোচনায় মুষড়ে পড়লাম। এসেই যখন পড়ল তখন এত সংকোচের কি ছিল? মন খুলে গল্প করে আবার তো ছোটবেলায় সেই জীবনে কিছুক্ষণের জন্য ফিরে যেতে পারতাম। তা নয়, শুধু হুঁ আর না। রেখাও তো দু চারটে কথা বলতে পারত। অলোক এত অন্তরঙ্গ বন্ধু ছিল আমার, এত আপন, অথচ মনে হলো যেন সিঙারা আর চা খেতেই এসেছিল। নিজের উপর রাগ হলো, রেখার উপর, সমস্ত বাড়িটার উপর। একসময় রাগে সব তছনছ করে দিতে ইচ্ছে করে, ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করে, কিংবা মেজদা, মেজবৌদি, হিমু, কুমকুম সকলকে ছেড়ে একটা ছোট্ট সুন্দর স্বার্থপরতার ফ্ল্যাটে পাল্টে যেতে ইচ্ছা করে। তখন আর এত স্বস্তি থাকবে না, সংকোচের খাঁচার মধ্যে লুকিয়ে থাকতে ইচ্ছেও হবে না। কি ভাবলো বলো তো আমাদের? রেখাকে বললাম। রেখা মুখ কাচুমাচু করে বলল, সেবার ছোট জামাইবাবু এসেছিল, ফিরে গিয়ে বলেছে আমরা নাকি কথা বলি না, মিশতেও জানি না। আমি হাসলাম, কেন, তা তো জানে না? রেখা হঠাৎ হেসে উঠল, বলল, যা হবার তা তো হয়েই গেছে, চলো একদিন অলোকদের বাড়ি যাই। সত্যিই তো, এখন তো আর ভয় নেই, গেলেই হয়। বরং অলোক খুশিই হবে, উমাও খুশি হবে, আমাদের সম্পর্কে ভুল ধারণাও হবে না। ঠিকানা খুঁজে খুঁজে একদিন গিয়ে হাজির হলাম রেখার সঙ্গে নিয়ে। গলিটায় ট্যাক্সি ঢুকতে চাইল না, তাই ভাড়া মিটিয়ে বাড়ির নম্বর দেখে দেখে হাঁটছি। একটি বাচ্চা মেয়ে জিজ্ঞেস করল, কাদের বাড়ি খুঁজছেন?
অলোকের নাম বলতেই বলল, উমাদিদের বাড়ি? ওই তো, দরজায় কড়া নাড়ুন। ও মা, এই বাড়ি! মানধাতা আমলের জীর্ণ বাড়ি। দেয়ালে গঙ্গা জলের ট্যাঙ্ক থেকে জল গড়িয়ে গড়িয়ে শ্যাওলা ধরেছে। গলিটায় কেমন একটা ভ্যাপসা দুর্গন্ধও আছে। কড়া নাড়তেই কে এসে দরজা খুলে দিল। কে আবার? অলোক। তারপর আমাদের দেখে অলোকের সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। চিৎকার করে ডাকল, উমা, এই উমা, আরে দেখবে এসো কারা এসেছে। কি ভাগ্য রে তোরা, সত্যি সত্যি। আসুন বৌদি, আসুন। উমাও ছুটে এলো, এক গাছ ফুলের মতো মুখ নিয়ে। আনন্দে বিস্ময়ে রেখার আর আমার দুখানা হাত ধরে ফেলল দু হাতে। আসুন আসুন, এ মন্টু, মন্টু, তোর সেই নতুন কাকিমা এসেছে রে। মন্টুতে এসে ঠিক করে প্রণাম করলো আমাদের। উঁচু নিচু ভিজে ইটের উঠোন ডিঙিয়ে একবারে শোবার ঘরে নিয়ে গেল উমা। কিংবা ওই একটাই ঘর হয়তো। একটা তক্তপোষ, কম দামি একটা রেডিও, কেরোসিন কাঠের একটা খাবারের আলমারি, দেয়ালের পেরেকে একটা তালপাতার পাখা। অলোক ভাঁজ খুলে ক্যানভাসের চেয়ারটা পেতে দিল, নিজে একটা মোড়া টেনে নিল, আর উমা রেখার হাত ধরে হাসতে হাসতে তক্তপোষের ধারে বসালো। তারপর বলল, 1 মিনিট ভাই, চায়ের জলটা বসিয়ে আসি। আমি বললাম, আহা, এত তাড়া কিসের? আপনাদের নামে আমারও 1 কাপ হয়ে যাবে যে, স্বার্থ আছে বই কি, স্বার্থ আছে, বলেই চলে গেল উমা। 2 মিনিট পরেই ফিরে এসে বসলো রেখার পাশে। বলল, ওরা এত বন্ধু, আমরাও দুজনে খুব বন্ধু হয়ে যাব। কি মশাই, রাজি তো? বলে রেখার হাতে হাত রাখল। একটু পরেই রেখাকে বলল, চলো ভাই, তুমি বললাম বলে আবার রাগ করলে না তো? রেখাকে দেখে মনে হলো ও অনেকদিন পর যেন হাসতে শিখেছে, খুশি খুশি। উমা আমাকে বলল, গল্প করুন। বলেই রেখাকে বলল, চলো চলো, আমরা দুজনে মিলে চাটা করে নিই। উমা নয়, রেখা চা নিয়ে আসলো। আমার ভীষণ ভালো লাগলো, খুব আপন আপন, যেন নিজেরই বাড়ি। একটু পরেই উমা চিৎকার করল, ও স্যার, আপনারা এখানে আসুন না, একসঙ্গে গল্প করি। অলোক হেসে বলল, চল, তোকে ডাকছে। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই দুটো পিঁড়ি এগিয়ে দিল উমা। বসুন এখানে, একা একা দুজনে স্বর্ণলতার গল্প করবেন, ওসব হবে না। স্বর্ণলতা কে? রেখা চোখ কপালে তুলল। উমা, জানো না? বলে রসিয়ে রসিয়ে আমার প্রেমপত্র লিখে দেওয়ার গল্পও বলল উমা। বলতে বলতে হেসে গড়িয়ে পড়ল। আমি ততক্ষণে লক্ষ্য করেছি আটা মেখে লুচি ভাজার ব্যবস্থা করছে উমা, আর রেখা লুচি বেলে দিচ্ছে। হঠাৎ বলে বসল, কি মশাই, বউকে খাটিয়ে নিচ্ছি বলে চটে যাচ্ছেন না তো? আমরা সবাই হেসে উঠলাম। লুচি ভাজতে ভাজতে উমা হঠাৎ সহাস্য বলে উঠল, সত্যি বলুন তো, স্বর্ণলতা কি খুব সুন্দর ছিল? আমার চেয়েও? ছেলেবেলার গল্পের মধ্যে ডুবে গিয়ে কিভাবে যে সময় কেটে গেল টেরই পাইনি। উমা প্রথমে আবদার ধরেছিল রাত্রেও খেয়ে যেতে হবে, আরেকদিন এসে খেয়ে যাব, সে কথাও দিলাম। যখন বিদায় নিলাম, বাস স্টপ অবধি ওরা দুজনেই এলো। বাস ছেড়ে দেওয়ার পরও ফিরে দেখলাম ওরা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে। রেখা ওর হাতে বাঁধা ছোট্ট ঘড়িটা দেখে বলল, পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে যাবে। বললাম, হুম। তারপর স্বগতোক্তির মতো যেন নিজেই বললাম, খুব মিশুকে কিন্তু ওরা, কেমন আপন আপন। কিন্তু রেখা কি ভাবছিল? ওদেরও কিন্তু। কি বলতে গিয়ে চুপ করে গেল রেখা, শুধু বলল, হ্যাঁ, খুব মিশুকে ওরা। এতক্ষণ শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা একটি ছোট গল্প, বসবার ঘর। আমার তো খুবই ভালো লাগলো একটি ভিন্নধর্মী গল্প পড়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, শরীর এবং মনের একসাথে যত্ন নেবেন।